ওয়েলকাম টু শুভজিৎ টিউটোরিয়াল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি ডিসকাস করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি কবিতা, দ্য ব্যাঙ্গেল সেলার্স, রিটেন বাই সরোজিনী নাইডু। অর্থাৎ কবিতার নাম হলো চুড়ি বিক্রেতা এবং লিখেছেন সরোজিনী নাইডু। যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্নের এক্সাম হবে, তাই আমি কবিতার প্রতিটা লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড ডিসকাস করব, তার সাথে সাথে কবিতার ডিপার মিনিংও ডিসকাস করব। তবে প্রথমেই এই কবিতার পোয়েট অর্থাৎ সরোজিনী নাইডু সম্পর্কে দুই একটা কথা জেনে নেব। দেখো, সরোজিনী নাইডু 1879 টু 1949, অর্থাৎ সরোজিনী নাইডু জন্মগ্রহণ করেছিল 1879 সালে এবং তার মৃত্যু হয়েছিল 1949 সালে। সরোজিনী নাইডু ওয়াজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, ফেমিনিস্ট, পোয়েট and the first Indian woman to be president of the Indian National Congress. সরোজিনী নাইডু ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন নারীবাদী, একজন কবি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। She was one of the famous poets of Indian national movement. তিনি ভারতের জাতীয় আন্দোলনের একজন অন্যতম কবি ছিলেন। She was called the Nightingale of India. তাকে বলা হতো নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বুলবুল পাখি। Her notable works are The Golden Threshold, The Bird of Time, The Broken Wing. তার বিখ্যাত কয়েকটি কবিতাগুচ্ছ হল দ্য গোল্ডেন থ্রেশোল্ড, যেটি প্রকাশিত হয়েছিল 1905 সালে, দ্য বার্ড অফ টাইম প্রকাশিত হয়েছিল 1912 সালে, দ্য ব্রোকেন উইং প্রকাশিত হয়েছিল 1917 সালে। এরপর আমরা কবিতার কি নোটস অর্থাৎ মূল বক্তব্যগুলো পয়েন্ট আকারে দেখে নেব, যেগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দেখো, প্রথমেই আছে পাবলিকেশন, অর্থাৎ এই কবিতাটা কবে প্রকাশিত হয়েছিল এবং কোন কবিতা গুচ্ছতে। ইন 1912 ইন দ্য কালেকশন অফ পোয়েমস দ্য বার্ড অফ টাইম। সরোজিনী নাইডুর লেখা দ্বিতীয় কবিতাগুচ্ছ ছিল দ্য বার্ড অফ টাইম। এই কবিতাগুচ্ছর মধ্যে এটি প্রকাশিত হয়েছিল 1912 সালে। নাম্বার 2, ইট ইজ এ লিরিক পোয়েম। এটা হলো একটা গীতি কবিতা অফ 24 লাইন, 24 লাইনের কবিতা, ডিভাইডেড ইন্টু 4 স্ট্যান্জাস কনসিস্টিং অফ 6 লাইন। তোমরা দেখতে পাবে যে 4টি স্ট্যান্জায় কবিতাটা বিভক্ত এবং প্রত্যেকটা স্ট্যান্জায় 6টা করে লাইন আছে। রাইম স্কিম কি? AABBCC, এটা রাইম স্কিম। এটা আমরা পড়ার সময় দেখতে পাবো। এরপর দেখো ন্যারেটার। এখানে ন্যারেটার হলো এ গ্রুপ অফ ব্যাঙ্গেল সেলার্স, অর্থাৎ একদল চুড়ি বিক্রেতা হলো এই কবিতার কথক। Theme: The multicolored bangles depict various stages and roles of Indian women from maidenhood to motherhood. এখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন রঙের চুড়ি ভারতীয় নারীর বিভিন্ন পর্যায় এবং ভূমিকাকে চিত্রিত করছে। ফ্রম মেডেনহুড টু মাদারহুড, কুমারিত্ব থেকে মাতৃত্ব। ফার্স্ট স্ট্যান্জে আমরা দেখতে পাবো যে ব্যাঙ্গেল সেলার্স আর অন দেয়ার ওয়ে টু এ টেম্পল ফেয়ার। চুড়ি বিক্রেতারা মন্দিরের একটা মেলায় যাচ্ছে। দে কল আউট টু কাস্টমার অ্যাডভার্টাইজিং দেয়ার মাল্টিকালার্ড ব্যাঙ্গেলস, এবং তারা তাদের চুড়ির বিজ্ঞাপন দিয়ে তাদের কাস্টমারদেরকে ডাকছে। সেকেন্ড স্ট্যান্জে আমরা দেখতে পাবো যে ব্যাঙ্গেলস ফর মেডেন্স, অর্থাৎ অবিবাহিত মেয়েদের জন্য উপযুক্ত রঙের চুড়ি কোনগুলো সেগুলো ব্যাখ্যা করবে বক্তা। সিলভার, ব্লু, রেড, গ্রিন। থার্ড স্ট্যান্ডে আমরা দেখতে পাবো ব্যাঙ্গেল ফর এ ইয়ং ব্রাইড। তৃতীয় স্তবকে আমরা দেখব যে বিয়ের কনের জন্য উপযুক্ত রঙের চুড়ি কোনগুলো, ইয়েলো অ্যান্ড রেড। এবং ফোর্থ স্ট্যান্ডে আমরা দেখব ব্যাঙ্গেলস ফর এ মিডিল এজেড ওম্যান, পার্পেল, গোল্ড, গ্রে। অর্থাৎ চতুর্থ স্তবকে আমরা দেখতে পাবো যে মধ্যবয়সী মহিলাদের জন্য উপযুক্ত রঙের চুড়ি কোনগুলি অ্যাকর্ডিং টু দ্য ব্যাঙ্গেল সেলার, বেগুনি এবং সোনালী ধূসর রঙের। এরপর আমি স্ট্যান্জা ওয়াইজ কবিতাটা ডিসকাস করব, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা করি কবিতাটা খুব সহজভাবে তোমাদেরকে বোঝাতে পারবো। চলো দেখো, ফার্স্ট স্ট্যান্জা। ব্যাঙ্গেল সেলার আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এখানে কবিতার শুরুতেই বক্তা বলেছেন যে আমরা হলাম ব্যাঙ্গেল সেলার্স বা চুড়ি বিক্রেতা। আমি আগেই বলেছি যে এই কবিতার কথক হলো একদল চুড়ি বিক্রেতা বা ব্যাঙ্গেল সেলার্স। হু বিয়ার, যারা বহন করে। আমরা জানি যে বিয়ার মানে হলো বহন করা। আওয়ার শাইনিং লোডস, এখানে কবি একটি মেটাফোর ইউজ করেছেন। শাইনিং লোডস মানে হলো চকচকে ভার, কিন্তু এই কবিতায় শাইনিং লোডস বলতে চকচকে বা উজ্জ্বল চুড়ির কথা বলা হয়েছে, যে চুড়িগুলো সূর্যের আলোতে চকচক করছে। টু দ্য টেম্পল ফেয়ার,
অর্থাৎ চুড়ি বিক্রেতারা একটা মন্দিরের মেলায় যাচ্ছে তাদের চকচকে চুড়িগুলো বিক্রি করার জন্য, এবং সেখানে তারা তাদের কাস্টমারদের চিৎকার করে রাখছে, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। এখানে ডেলিকেট কথার অর্থ হলো নরম বা সফট, এবং ব্রাইট কথার অর্থ তোমরা জানো উজ্জ্বল বা চকচকে। অর্থাৎ তারা যে চুড়িগুলো বিক্রি করছে সেগুলি হলো নরম এবং চকচকে উজ্জ্বল। শুধু তাই নয়, দে আর রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। এখানে রেনবো টিন্টেড কথার অর্থ হলো সাতরঙা রামধনুর মতো বিভিন্ন রঙের, এবং সার্কেলস অফ লাইট অর্থাৎ গোলাকার আলোর বলয়। আমরা জানি যে বাজারে যে চুড়ি বিক্রি হয় তোমরা সেগুলো দেখেছো, এবং সেগুলো গোলাকার আকারের হয় এবং সেগুলো বিভিন্ন রঙের হয়। তাই এখানে চুড়ি বিক্রেতারা চিৎকার করে ডাকছে, কারা নেবে এই বিভিন্ন রঙের গোলাকার চকচকে উজ্জ্বল চুড়িগুলো। তারপর দেখো, লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়ান্ট লাইফস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। চুড়ি বিক্রেতা আরও বলেছেন যে তার চুড়িগুলো হলো লাস্ট্রাস মানে শাইনিং বা চকচকে, টোকেন্স কথার অর্থ হলো সিম্বল বা শাইন বা চিহ্ন, এবং রেডিয়ান্ট মানে হলো জয়ফুল বা আনন্দময়। অর্থাৎ চুড়িগুলো আনন্দময় জীবনের চকচকে চিহ্ন, যেগুলো বানানো হয়েছে ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এখানে সুখী কন্যা বা সুখী বধূদের জন্য এই সমস্ত চুড়িগুলো বানানো হয়েছে। এই বলেই চুড়ি বিক্রেতা বারবার চিৎকার করছে যে কারা নেবে এই চুড়ি, মেয়েদের জন্য বা বাড়ির বধূদের জন্য। তাহলে আমরা ফার্স্ট স্ট্যান্ডাতে দেখলাম যে একদল চুড়ি বিক্রেতা একটি মন্দিরের মেলাতে গিয়েছে চুড়ি বিক্রি করতে, এবং তার কাছে থাকা চুড়িগুলির বর্ণনা দিয়ে কাস্টমারদেরকে ডাকছে। এর পরের স্ট্যান্ডাগুলিতে আমরা দেখব যে চুড়ি বিক্রেতারা বিভিন্ন বয়সের মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন রঙের উপযুক্ত চুড়ির বর্ণনা দিচ্ছে। এরপর দেখো স্ট্যান্ডা 2, সাম আর মিট ফর এ মেডেন রিস্ট সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। এখানে সাম বলতে কিছু ব্যাঙ্গেলস বা চুড়ির কথা বলা হয়েছে, আর মিট কথার অর্থ হলো সুইটেবল বা ফিট বা উপযুক্ত, এবং মেডেন বলতে অবিবাহিত যুবতী মেয়েদের কথা বলা হয়েছে। অর্থাৎ চুড়ি বিক্রেতার বক্তব্য অনুযায়ী কিছু চুড়ি অবিবাহিত যুবতী মেয়েদের কবজিতে পরার জন্য উপযুক্ত, এবং সেগুলোর রং হলো সিলভার অ্যান্ড ব্লু, রূপলি এবং নীল কালারের। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, ঠিক যেমন পাহাড়ি কুয়াশার রঙের মতো। এখানে কবি সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট একটা সিমিলির ইউজ করেছে। এখানে সিলভার অ্যান্ড ব্লু সিম্বলাইজ করছে চ্যাস্টিটি অ্যান্ড পিউরিটি অফ আনম্যারিড ইয়ং গার্লস, অর্থাৎ অবিবাহিত যুবতী মেয়েদের পবিত্রতা বা বিশুদ্ধতার কথা বলা হয়েছে সিলভার অ্যান্ড ব্লু এই রঙের মাধ্যমে। অ্যান্ড মাউন্টেন মিস্ট সিম্বলাইজ করছে তাদের আননোন ফিউচার বা অনিশ্চিত ভবিষ্যৎ। নেক্সট দেখো, সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। এখানে ফ্লাস্ট কথার অর্থ হলো লজ্জায় রাঙা লাল, এবং বার্ডস কথার অর্থ তোমরা জানো ফুলের কুড়ি, এবং ট্র্যাঙ্কুইল কথার অর্থ হলো শান্ত, এবং ব্রো বা আইব্রো মানে ভ্রু, কিন্তু এখানে সাইড বা পাশে। এখানে বক্তা বলতে চাইছেন যে কিছু চুড়ির রং হলো লজ্জায় রাঙা লাল ফুলের কুড়ির মতো, যেগুলি ফুটে ওঠে বনভূমিতে শান্ত নদীর পাশে। কিন্তু আমরা যদি খুব ডিপলি কবিতাটাকে অ্যানালাইজ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে বার্ডস বলতে কবি বুঝেছেন ইয়ং আনম্যারিড গার্লস বা যুবতী অবিবাহিত মেয়েদের কথা, যারা স্বপ্ন দেখে একটা সুখী দাম্পত্য জীবনের, এবং তখন লজ্জায় তাদের চোখ মুখ লাল হয়ে যায়। নেক্সট, সামার aglow with the bloom that clips to the limpid glory of a newborn lips। অর্থাৎ আরও কিছু চুড়ি আছে যেগুলো অ্যাগ্লো বা চকচক করে বা উজ্জ্বল ফুলের মতো, যেগুলো ক্লিপস বা লেগে থাকে। এখানে ক্লিপস কথার অর্থ হলো স্টিক টু দ্য লিম্পিড গ্লোরি অফ এ নিউবর্ন লিপস, সদ্য গজানো নির্মল সবুজ পাতার কাছে। এখানে লিম্পিড কথার অর্থ হলো ক্লিয়ার, অর্থাৎ লিম্পিড গ্লোরি বলতে কবি ফ্রেশনেস অফ ইয়ং গার্ল বা যুবতী মেয়েদের বিশুদ্ধতাকেই ইঙ্গিত দিয়েছে। তাহলে আমরা এই স্ট্যান্ডাতে দেখলাম যে বক্তা বা চুড়ি বিক্রেতা অবিবাহিত মেয়েদের জন্য 4টি রঙের চুড়ি বিক্রি করার কথা বলছেন। এখানে কিছু চুড়ির রং হলো সিলভার বা রূপলি, ব্লু বা নীল, ফ্লাস্ট বা হালকা লাল, এবং নতুন পাতার মতো সবুজ। অর্থাৎ চুড়ি বিক্রেতা বলতে চাইছেন যে
অবিবাহিত মেয়েদের জন্য এইগুলো হলো উপযুক্ত রঙের চুড়ি। এরপর দেখো স্ট্যান্জা 3, সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন মিট ফর এ ব্রাইড অন আ ব্রাইডাল মর্ন। এখানে ফিল্ডস অফ সানলিট কর্ন বলতে বোঝানো হয়েছে সূর্যের আলোতে চকচকে সোনালি আভাযুক্ত হলুদ শস্যক্ষেত। আমরা জানি যে শস্য ক্ষেতের উপর বা ভুট্টা ক্ষেতের উপর যদি সূর্যের আলো পড়ে তখন সেটাকে সোনালি আভাযুক্ত হলুদ রঙে দেখায়। অর্থাৎ চুড়ি বিক্রেতা এখানে কিছু চুড়ির কথা বলেছেন যেগুলোর রং হলো সোনালি হলুদ। এগুলো কাদের জন্য উপযুক্ত? দেখো নেক্সট লাইন, মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। অর্থাৎ আমরা জানি ব্রাইড মানে বিয়ের কনে। এখানে চুড়ি বিক্রেতা বলছেন যে এই সোনালি হলুদ আভাযুক্ত চুড়িগুলো বিয়ের সকালে পরবে এমন কনের জন্যই উপযুক্ত। নেক্সট লাইন, সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার। এখানে ফ্লেম মানে আমরা জানি অগ্নিশিখা বা আগুনের শিখা, এবং ম্যারেজ ফায়ার আমরা জানি যে বিয়ের সময় আগুন জ্বালানো হয়। তাই কিছু চুড়ির রং হলো বিয়ের আগুনের শিখার মতো লাল হলুদ রঙের। অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার। আবার চুড়ির রংটাকে বক্তা বিয়ের কনের হৃদয়ের আকাঙ্ক্ষা রঙের সঙ্গেও তুলনা করেছেন। এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে এই দুই লাইনের মাধ্যমে বক্তা একটি বিয়ের কনের প্যাশন বা আবেগ এবং ডিজায়ার বা আকাঙ্ক্ষাকেই তুলে ধরেছেন। আর এই চুড়িগুলোর বৈশিষ্ট্য তিনি পরের লাইনে তুলে ধরেছেন। দেখো, টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার লাইক দ্য ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। টিঙ্কলিং অর্থাৎ চুড়িগুলো যখন নিজেদের মধ্যে ধাক্কা লাগে তখন টুংটাং শব্দ করে। লুমিনাস, এই চুড়িগুলো হলো লুমিনাস বা উজ্জ্বল বা চকচকে বা শাইনিং। টেন্ডার, এই চুড়িগুলো হলো নরম বা ডেলিকেট। অ্যান্ড ক্লিয়ার, এবং পরিষ্কার বা স্বচ্ছ। ঠিক যেমন বিয়ের কনের হাসির বা কান্নার মতো। ব্রাইডাল লাফটার আর ব্রাইডাল টিয়ার, এই ফ্রেজ দুটো খুব ইম্পর্ট্যান্ট। দেখো এখানে ব্রাইডাল লাফটার ফ্রেজটির মাধ্যমে বক্তা বোঝাতে চেয়েছেন যে বিয়ের পর কনে একটি সুখী দাম্পত্য জীবন উপভোগ করবে, সেই আনন্দে মনে মনে খুশি থাকে। তাই তার মধ্যে ব্রাইডাল লাফটার দেখা যায়। অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এই ফ্রেজটির মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে বিয়ের পর সেই কনে তার বাবা মা আত্মীয় স্বজনকে ছেড়ে অন্য বাড়িতে চলে যাবে, সেই দুঃখে তার চোখে জল আসে। এরপর দেখো ফোর্থ স্ট্যান্জা, সামার পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ফর সি হু হ্যাজ জার্নি থ্রু লাইফ মিডওয়ে। দেখো, সামার পার্পেল অর্থাৎ কিছু চুড়ির রং হলো পার্পেল বা বেগুনি, এবং গোল্ড ফ্লেকড গ্রে, এখানে ফ্লেকড কথার অর্থ হলো স্পটেড বা দাগযুক্ত। অর্থাৎ কিছু চুড়ির রং হলো সোনালি দাগযুক্ত ধূসর। এখানে বক্তা পার্পেল অ্যান্ড গ্রে এই দুই কালারের মাধ্যমে মহিলাদের উইজডম এবং ম্যাচুরিটিকেই সিম্বলাইজ করেছেন। তাই এই চুড়িগুলো হলো তাদের জন্য উপযুক্ত যে সমস্ত মহিলারা জীবনের মিডওয়ে বা মধ্যবর্তী পর্যায়ে যাত্রা করেছেন। তিনি আরও নিখুঁতভাবে বলেছেন যে এই চুড়িগুলো হলো উপযুক্ত তাদের জন্যই। দেখো পরের লাইনে, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, যার হাত লালন পালন করেছেন। এখানে চেরিস্ট কথার অর্থ হলো রেয়ার্ড বা ব্রট আপ, লালন পালন করা। নেক্সট দেখো, হুজ লাভ হ্যাজ ব্লেসড। ব্লেসড মানে হলো ব্লেসড বা আশীর্বাদ করা, অর্থাৎ যার ভালোবাসা শুধু আশীর্বাদ বর্ষণ করেছে। অ্যান্ড ক্রেডেলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, এবং তার বিশ্বস্ত বা নিরাপদ বুকে তার সুন্দর সন্তানকে দুলিয়েছেন। তাদের জন্যই এই বেগুনি ধূসর রঙের চুড়িগুলি উপযুক্ত। এখানে ক্র্যাডেলড কথার অর্থ হলো দোলানো। দেখো পরের লাইন, অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড। অর্থাৎ এই চুড়িগুলি তাদের জন্যও উপযুক্ত যে সমস্ত মহিলারা সুনিপুণভাবে তাদের গৃহের কাজ করেন এবং তাদের স্বামীর পাশে বসে ঈশ্বরের পূজা অর্চনা করেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে বলা যায় যে বক্তা বলতে চেয়েছেন যে এই বেগুনি এবং সোনালি দাগযুক্ত ধূসর রঙের চুড়িগুলি প্রাপ্তবয়স্ক গৃহবধূ ও মায়েদের জন্যই নির্মিত। তাহলে আমরা দেখলাম যে কবিতার 4টে স্ট্যান্জাতে কবি বিভিন্ন রঙের চুড়ির বর্ণনার মাধ্যমে বিভিন্ন পর্যায়ের ভারতীয় মহিলাদেরকে চিত্রিত করেছেন। তাহলে এই ছিল আজকের আলোচ্য বিষয়। পরের ভিডিওতে এই কবিতার ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।